ছাত্রী আমরা অনেকেই বুঝতে পারছি না একাদশ শ্রেণীর পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন কীরকম আসবে এবং সেই প্রশ্নগুলো কোন কোন অংশ থেকে আসবে, টপিক থেকে আসবে। তো আজকে আমি যে চ্যাপ্টারটা ডিসকাস করব সেটা হলো পরমাণুর গঠন, যাকে ইংরেজিতে বলে স্ট্রাকচার অফ অ্যাটম। এই পরমাণুর গঠনে আমাদের মোট এমসিকিউ এর 6টা প্রশ্ন আসবে, তাই পূর্ণমান 6 দেওয়া আছে। কি খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে বোরের মডেল খুব ভালো করে পড়তে হবে, তার লিমিটেশন পড়তে হবে, কনসেপ্ট অফ সেল সাবসেল অর্থাৎ কক্ষ উপকক্ষ খুব ভালো করে পড়তে হবে, ডি ব্রগলি রিলেশন আমরা অনেকেই জানি খুব ইম্পর্টেন্ট, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল অনিশ্চয়তা নীতি খুব ভালো করে পড়তে হবে, আর শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন জাস্ট এলিমেন্টারি আইডিয়া এখানে পড়তে বলেছে, কনসেপ্ট অফ অরবাইটালস খুব ইম্পর্টেন্ট, অরবাইটালের কনসেপ্ট খুব ক্লিয়ার থাকতে হবে, কোনটা পি অরবাইটাল, কোনটা ডি অরবাইটাল, কোনটা এফ অরবাইটাল, এস অরবাইটাল, তাদের আকার কেমন হয়, তাদের কোয়ান্টাম নাম্বার কেমন হয়, কোয়ান্টাম নাম্বার যেটা এন এল এম এস এম এল এগুলো খুব ভালো করে পড়তে হবে, শেপস অফ এস পি ডি অরবাইটাল ভালো করে পড়তে হবে, রুলস অফ ফিলিং ইলেকট্রনস ইন অরবাইটাল এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আব্বাউ প্রিন্সিপাল, পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল যাকে পাউলির অপবর্জন নীতি বলে, হুনস রুল, এক্সচেঞ্জ এনার্জি যার জন্য অর্ধপূর্ণ আর পূর্ণ উপকক্ষগুলো অতিরিক্ত স্থায়িত্ব পায়, ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম পরমাণুর ইলেকট্রন বিন্যাস, স্টেবিলিটি অফ হাফ ফিল্ড অ্যান্ড ফুললি ফিল্ড অরবাইটালস। এই সিলেবাস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের কোন কোন জায়গায় জোর দিতে হবে। এবার আমরা দেখি যে এই এরিয়াগুলো থেকে কি প্রশ্ন আসতে পারে, অর্থাৎ সহজ কথায় সাজেশন। আমি এখানে একটা কথা বলবো, যেহেতু প্রথম বছর পরীক্ষা হচ্ছে নতুন সিলেবাসে, তাই তোমরা ধরে নেবে প্রত্যেকটা চ্যাপ্টারেই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটাই কিন্তু এসে যাবে। তার কারণ আমার আগের বছর এসে গেছে সেরকম কোনো ভাবনা নেই, তাই একদম এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো স্যাররা এক্সপেক্ট করেন, যে জায়গাগুলো থেকে জয়েন্টে কোয়েশ্চেন আসে, যে জায়গাগুলো বেশি করে জোর দেওয়া হয়, যেগুলো বোঝার রয়েছে, সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন অবশ্যই আসবে বলে আমার পূর্ণ বিশ্বাস। চলে আসি এমসিকিউ, স্যাম্পল এমসিকিউ যেটার জন্য তোমরা অপেক্ষা করছিলে। ইউনিট 2 স্ট্রাকচার অফ অ্যাটম, স্যাম্পল এমসিকিউ, কেমন প্রশ্ন আসবে আর পরীক্ষাতে আমরা সেগুলো উত্তর কিভাবে করব সেটা তো তোমরা অলরেডি অনেক জায়গা থেকে শিখে নিয়েছো, যে তোমাদের এরকম সার্কেল করতে হবে ওএমআর সিটে, সেখান থেকে অ্যান্সার করতে হবে। এগুলো তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা, বিশেষ করে ট্যালেন্ট সার্চ এক্সাম টাইপের পরীক্ষা দিয়েছো তারা অনেকেই জানো, তাও যদি আমি সুযোগ হয় ওগুলো নিয়ে একদিন আলোচনা করব। চলে আসি আজকের স্ট্রাকচার অফ অ্যাটমে। যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি বারবার বলবো এই প্রশ্নটা হয়তো আসবে না, বাট এই প্রশ্নটা যে টপিকটার ওপর থেকে করা হয়েছে সেই টপিকটা ইম্পর্টেন্ট, এবং সেই টপিক থেকে প্রশ্নগুলোকে কিভাবে ধরতে হবে সেটা তোমাকে শিখতে হবে। তার জন্য আমি কিছু স্যাম্পল প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছি। যদি হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তি -13.58 ইলেকট্রন ভোল্ট হয়, তবে এর তৃতীয় বোর কক্ষের শক্তির পরিমাণ কত হবে? তাহলে দেখো এখানে তোমার ইএন আর E3 বের করতে দিয়েছে, অর্থাৎ ইএনটা হয়ে যাবে E3। আমরা জানি ইএন আর E1 এর রিলেশন, সেটা হচ্ছে EN = E1/n²। কি অপশান দিয়েছে উত্তরে? -5.109 ইলেকট্রন ভোল্ট, -2.59 ইলেকট্রন ভোল্ট, -3.39 ইলেকট্রন ভোল্ট, -1.509 ইলেকট্রন ভোল্ট। কিভাবে করব? আমার দেখো প্রথম বোর কক্ষের শক্তি সেটা আমার দেওয়া আছে, প্রথম বোর কক্ষের শক্তি দেওয়া আছে, আমাকে বের করতে দিয়েছে তৃতীয় বোর কক্ষের শক্তি, অর্থাৎ বুঝতেই পারছো যে আমার E3 বের করতে হবে, আমার দেওয়া আছে E1। তাহলে E3 বের করার জন্য ফর্মুলা হচ্ছে E3 = E1/3²। তাহলে E1 কত? -13.58 আর nটা 3, তাহলে 3² 9, তাহলে ক্যালকুলেশন করে আমরা পেলাম -1.509 ইলেকট্রন ভোল্ট। তাহলে এর অ্যান্সার হয়ে গেল আমার ডি। তাহলে আমার ওখানে যখন 4টে গোল থাকবে সেই 4টে গোলের মধ্যে যেটা ডি এর গোল সেটাকে আমরা এরকমভাবে সার্কেল করব। 2 নম্বর, হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালীর কোন সারিটি দৃষ্টিগোচর অঞ্চলে অবস্থান করে? আমাদের অনেকগুলো সারি পাওয়া যায়, আমরা জানি লিম্যান সারি, বামার সারি, ব্র্যাকেট সারি, প্যাসেন সারি, ফুন্ড সারি। এর মধ্যে কোনটা ভিজিবল রিজিয়নে পড়ে? দৃষ্টিগোচর
অঞ্চলে অবস্থান করে। কোনটাকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে বামারশাই। এটা মুখস্থ করবে, হ্যাঁ। এবং এটাও মুখস্থ করতে হবে যে টোটাল যে সারিগুলো হয় ইউভি, ভিজিবল, আইআর, পুরো এনার্জির অর্ডারটা মুখস্থ করবে। এটা আমাদের 10-এর বইয়েও ছিল। একটি মুক্ত ইলেকট্রনের গতিশক্তি 8 গুণ বৃদ্ধি করলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে? দেখো ডি ব্রগলি নিয়ে আমি প্রথমেই সিলেবাসে বলেছিলাম যে ডি ব্রগলি ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা সিলেবাসে এরকমভাবে পেয়েছিলাম, ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড লাইট, ডি ব্রগলিজ রিলেশনশিপ। সেই ডি ব্রগলিজ রিলেশনশিপ সেখান থেকে একটা প্রশ্ন আমরা অলরেডি পেয়ে গেলাম। কি বলছে? একটি মুক্ত ইলেকট্রনের গতিশক্তি 8 গুণ বৃদ্ধি করলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে? 4টে অপশন থাকবে। তাহলে এর উত্তরটা আমরা করব কিভাবে? তাহলে আমাদের দেখতে হবে, আমরা পড়েছিলাম যে ল্যামডা ইকুয়াল টু 1/√2me। তাহলে 1/√2me এই ফর্মুলাটা কিন্তু আমাকে একটু ডিরাইভ করে বের করতে হয়েছিল। তাহলে এই ফর্মুলাটা আমাদের মুখস্থ করতে হবে যে ল্যামডা ইকুয়াল টু 1/√2me। এবার ধরে নিচ্ছি প্রথম যেটা সেটা হচ্ছে ল্যামডা 1, আর 8 গুণ বৃদ্ধি করেছি সেটা হচ্ছে ল্যামডা 2। আমাকে বলেছে যে 8 গুণ বৃদ্ধি করলে তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমি কি বের করেছি? গতিশক্তি। তাহলে এই ইটা সেটা হচ্ছে গতিশক্তি, সেটা 8 গুণ বৃদ্ধি করেছি। তাহলে আগে ছিল ই, এখন হয়ে গেছে 8e। আর এই কে লেখার মানে হচ্ছে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি। তাহলে ল্যামডা 1/λ2 যখন রেশিও বের করব, তুলনা করব, সেই অনুপাতে আমরা পাবো যে 1/√2me ইন্টু √16me। কেন 8টা এখানে গুণ হয়ে গেল, √16me। ফাইনালি আমরা পাবো √8, তার মানে 2√2। তাহলে এখানে অ্যান্সার হবে আমার 2√2। 2√2 কোনটায় আছে? এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই, এটাতে আছে। তাহলে এখানে অ্যান্সার হবে ডি। এই যে লিখিয়ে রেখেছি আমি, অ্যান্সার হলো ডি। পরের প্রশ্নে চলে আসি। প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। যে যে জায়গাগুলো থেকে এই প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। এই প্রশ্নটাই আসবে তার কোনো মানে নেই, বাট এরকম প্রশ্ন আসবে। যত প্রশ্ন সলভ করবে তত তোমার কোয়েশ্চেনকে বুঝতে সুবিধা হবে। অনেক সময় আমরা অ্যান্সার জানি কিন্তু কোয়েশ্চেনটা বুঝতে পারি না কি অ্যান্সার হবে, বাট পরে যখন পরীক্ষা থেকে বাইরে বেরোই তখন বুঝতে পারি কারোর সাথে আলোচনা করে, ও এটা অ্যান্সার ছিল, আমি তো জানতাম, কিন্তু সেটা দেরি হয়ে যাবে, তখন তো তোমাকে আর খাতা দেবে না। 3D কক্ষকের অ্যাঙ্গুলার নোডের সংখ্যা কত? দেখো অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা তোমাকে মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে এল। রেডিয়াল নোডের ফর্মুলা n-l-1। তাহলে এখানে বলেছে অ্যাঙ্গুলার নোডের সংখ্যা কত। তাহলে অ্যাঙ্গুলার নোড সেটা বের করতে দিয়েছে 3D। তাহলে ডি হলে এল কত হয়? আমরা জানি এল যখন 0 হয় তখন এস হয়, এল যখন 1 হয় তখন পি হয়, এল যখন 2 হয় তখন ডি হয়। তাহলে L2 মানে ডি। তাহলে এখানে অ্যাঙ্গুলার নোড সমান এল, তার মানে 2। তাহলে অ্যান্সার 2, দ্যাট ইজ বি অ্যান্সার হবে। হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতির গাণিতিক রূপটি নিচের কোনটির দ্বারা প্রকাশ করা যায় না? হাইজেনবার্গ আনসার্টেনিটি নীতি আমাদের আছে। এখন তো আর এমসিকিউ কোশ্চেনে তোমায় ফ্ল্যাট জিজ্ঞেস করবে না কোনটা হাইজেনবার্গ আনসার্টেনিটি নীতি, যেটা আগে জিজ্ঞেস করা হতো। তাহলে এখানে কি জিজ্ঞেস করবে যে গাণিতিক রূপটা কি, বা কোনো একটা নিউমেরিক্যাল করতে দিল, সেখানে কোনো একটা ভ্যালু বের করতে দিয়েছিল, সেরকম প্রশ্ন আসবে। দেখো del x del p greater than equal to h/4 pi, del x del v greater than equal to h/4 pi m। তাহলে p মানে আমাদের জানতে হবে, একে আমরা বলি ভরবেগ, মোমেন্টাম। del e del t h/4 pi, del e del x h/4 pi। তাহলে এটা কোনটা নয়? তাহলে আমরা জানি যে এনার্জি আর টাইম এই দুটোকে আমরা হাইজেনবার্গের রিলেশনে আনতে পারি। আবার পজিশন আর মোমেন্টাম একেও আমরা হাইজেনবার্গের রিলেশনে আনতে পারি। পজিশন আর মোমেন্টামের মধ্যে থেকে আমরা এমটাকে নিচে নামিয়ে দিয়েছি, মানে আলটিমেটলি এম আছে, মোমেন্টাম এখানে ঢুকে আছে। তাহলে এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। কোনটির দ্বারা প্রকাশ করা যায় না? তাহলে এইটার দ্বারা প্রকাশ করা যায় না, অর্থাৎ এনার্জির সাথে পজিশনের কোনো রিলেশন নেই, কিন্তু এনার্জির সাথে টাইমের রিলেশন আছে। তার জন্য এইটা, দ্যাট ইজ ডি অপশন হচ্ছে আমার প্রকাশ করা যায় না, কারেক্ট অপশন। D7 কনফিগারেশনে মোট ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কত? D7 কনফিগারেশনে মোট ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান কত? এখানে দিয়েছে +-½ +-2 +-1 +-3/2। তাহলে মোট ঘূর্ণনের সংখ্যা কত এটা আমাকে ক্যালকুলেট করতে হবে D7 এ। তাহলে তোমরা ক্যালকুলেট করে দেখবে, প্রত্যেকটা তোমার হাফ করে আছে। তাহলে প্রত্যেকটা যদি হাফ করে থাকে তাহলে তুমি D7 এর কনফিগারেশন ক্যালকুলেট করে দেখবে পাবে 3/2।
তাহলে অ্যান্সার হবে +-3/2। পরের প্রশ্নে চলে আসি, সোডিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার যে মান দ্বারা প্রকাশ করা হয় সেটি কত? এরকম প্রশ্ন অনেকগুলো পাবো, আমি এখানেও অনেকগুলো ইনক্লুড করেছি। সোডিয়াম হয়তো দেওয়া আছে, রুবিডিয়াম দেওয়া আছে, এরকম বিভিন্ন প্রশ্ন, পটাশিয়াম দেওয়া আছে। তাহলে তোমাকে কিন্তু গ্রুপ মুখস্থ করতে হবে, যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরকমভাবে গ্রুপ মুখস্থ করলে তুমি বলে দিতে পারবে যে প্রথম গ্রুপের কোন পর্যায়ে সোডিয়াম আছে। সোডিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটি কোয়ান্টাম সংখ্যার যে মান দ্বারা প্রকাশ করা হয় সেটি হলো। তাহলে সোডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন অত লেখার সময় দরকার নেই, তোমায় কি করতে হবে, তোমায় জানতে হবে ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন। কেন সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বলেছে, যোজক কক্ষের ইলেকট্রন বলেছে, এটা বোঝানো হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে সেটা কত? সেটা হচ্ছে আমার সোডিয়াম মানে আমরা এরকমভাবে লিখি হাইড্রোজেন 1s1, লিথিয়াম 2s1, সোডিয়াম 3s1। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন সেটা আছে 3s1, একটা ইলেকট্রন। তাহলে কোনটা হবে কারেক্ট কোয়ান্টাম সেট? 3s মানে n = 3, l = 0, ml = 0, আর একটা ইলেকট্রন মানে +1/2। তাহলে অ্যান্সার হবে প্রথমটা। বাকিগুলো হবে না কেন একটু দেখে নিই। 3, 2, 1, half। তাহলে 3 মানে n = 3, l = 2, l = 2 মানে d, তাহলে এটা 3d। তাহলে 3d তো নয়, 3s1। এটা যদি পটাশিয়াম প্রশ্ন আসতো তাহলে কি হতো? 4s1, তখন হতো 4, 0, 0, half। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি পাশে স্টার দিলাম, খুব ভালো করে পড়বে। এরকম রিলেটেড প্রশ্ন। নিচের কোন কোয়ান্টাম সংখ্যাটি পরমাণু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত নয়? কোনটা পরমাণুর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত নয়? এই দেখো এখানে একটা লাইন লেখা আছে যে এলিমেন্টারি আইডিয়া অ্যাবাউট শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। তাহলে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনে এলিমেন্টারি আইডিয়া দরকার। তাহলে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন তরঙ্গ ধর্মের সাথে, তাহলে কোনটা তরঙ্গ ধর্মের সাথে নয়? তাহলে n তরঙ্গ ধর্মের সাথে আছে, l তরঙ্গ ধর্মের সাথে আছে, ml তরঙ্গ ধর্মের সাথে আছে, কিন্তু যেটা স্পিন অর্থাৎ ইলেকট্রনটা এরকম ঘড়ির দিকে ঘুরছে না ঘড়ির বিপরীত দিকে ঘুরছে সেটা হচ্ছে স্পিন, এর সাথে কোনো তরঙ্গর সম্পর্ক নেই। ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, দুরকমভাবে ঘুরতে পারে, এটা ক্লকওয়াইজ ঘুরতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে অ্যান্সার হবে স্পিন কোয়ান্টাম নাম্বার, এর সাথে তরঙ্গ ধর্মের কোনো সম্পর্ক নেই। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটি নোডাল তল উপস্থিত আছে কোথায়? আমাদের সিলেবাসে ছিল যে বিভিন্ন অরবিটাল সম্বন্ধে আইডিয়া। তাহলে নোডাল তল আমাকে শিখতে হবে, যেখানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম সেটাকে নোডাল তল বলে, ইলেকট্রন ঘনত্ব পাওয়া যায় না, 0। তাহলে দুটি কোথায় আছে? তাহলে দুটি থাকবে যখন আমার ডি কক্ষক থাকবে। পিতে একটি থাকে নোডাল তল, ডিতে আমার দুটি নোডাল তল থাকে। এটা তোমরা নোডাল প্লেন ভালো করে দেখে নেবে, পেরে যাবে। নোডাল পয়েন্ট, নোডাল প্লেন, ওখানটা একটু ভালো করে পড়বে, দেখবে অসুবিধা হবে না। আমি এখন বোঝাতে গেলে সমস্ত এমসিকিউ করাতে পারবো না, তাই দুঃখিত, বোঝানোর সময় কিন্তু আমি পাবো না। ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটি? ক্রোমিয়ামের 19তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটি? তাহলে ক্রোমিয়ামের কনফিগারেশন তোমাকে লিখতে হবে, সে লিখে দেখতে হবে যে 19তম ইলেকট্রন। তাহলে দেখবে যে আমরা জানি যে ক্রোমিয়াম হচ্ছে 4s1 3d5, এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন, এবং 4s1টা প্রথমে ফিল আপ হয়, তারপর 3d5 ফিল আপ হয়। তার জন্য এটা হচ্ছে 19তম কক্ষক। কেন এটা 24 থেকে 5 বাদ দিলে 19, তাহলে 19তম হচ্ছে 4s1। তাহলে আমরা আগেই দেখলাম যে পটাশিয়াম যেটা ডিসকাস করছিলাম, যে 4s1-এ কোনো ইলেকট্রন থাকলে তার 4টে কোয়ান্টাম সেট হবে 4, 0, 0, half। পরমাণু চতুর্থ শক্তি স্তরে অবস্থিত মোট কক্ষকের সংখ্যা হলো, খুব ইম্পর্টেন্ট, পরমাণু চতুর্থ, ফোর্থ এনার্জি স্তর, ফোর্থ এনার্জি লেভেল, সেখানে মোট কক্ষকের সংখ্যা কটা? হাউ মেনি অরবিটালস প্রেজেন্ট ইন ফোর্থ এনার্জি লেভেল? তাহলে ফোর্থ এনার্জি লেভেলে কতগুলো অরবিটাল থাকবে সেটা আমাকে পড়তে হবে। তাহলে ফোর্থ এনার্জি লেভেলে দেখো মোট অরবিটাল কটা থাকবে, সেটা হবে 16টা। এটা একটু না বোঝালে হবে না। তাহলে 4-এ দেখো এস, তার জন্য একটা বক্স 4s, 4-এ পি 3টে বক্স, তাহলে এগুলো হচ্ছে একটা অরবিটাল, এরকমভাবে করবে। 4-এ ডি হবে 5টা বক্স, আর এফ হবে, এফে কটা বক্স? 7টা বক্স। এই বক্সগুলো হচ্ছে একটা অরবিটাল। তাহলে 1, 3-এ 4, 5-এ 9, 9 আর 7-এ 16, তাহলে অ্যান্সার হলো 16টা বক্স হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 16টা। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এস। কোয়েশ্চেনটা বেশ মজার না? হ্যাঁ, এটা তাহলে আমরা প্র্যাকটিস করব। যদি প্রশ্ন আসে তৃতীয় শক্তি স্তরে মোট কতগুলো কক্ষক আছে, আসতেই পারে, আমি চতুর্থ করিয়েছি, প্রশ্ন তৃতীয় এলো, তাই এরকম টাইপের প্রশ্ন তোমাকে পড়তে হবে। যে উপকক্ষের ক্ষেত্রে l = 0, m = 0, তার আকার কেমন হবে? তাহলে তার আকার হবে গোলাকার। এরকম আমরা পাবো যে যেটা আমরা পড়েছি খুব ভালো করে, সেটা ছিল আমার
সোমারফিল্ড থিওরি, সেই সোমারফিল্ড থিওরিতে আমরা পেয়েছিলাম যে সেটা ইলিপ্টিক্যাল হবে না স্ফেরিক্যাল হবে, অর্থাৎ সেখান থেকে তুমি দেখতে পেয়ে যাবে, সেটা একটু পড়বে দেখবে পারবে। উত্তর হবে গোলাকার। ক্লোরিন পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন n+l=3 সম্পর্কটি মেনে চলে? ক্লোরিন পরমাণু লেখাও থাকতে পারে, নাও থাকতে পারে, কোনো পরমাণু লেখা থাকতে পারে। তাহলে n+l=3 এরকম কতগুলো সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে? তাহলে n+l=3 সেটা কি হতে পারে? তাহলে এখানে অ্যান্সার হবে 8। এটাও কি বোঝাতে হবে? তাহলে বোঝাতে হলে এরকম ভাবো 3s, তাহলে n+l=3, এখানে n3l0, s মানে l0, এগুলো পড়েছো, এগুলো না অল্প না পড়লে আমি কি করে ভিডিও দিয়ে কমপ্লিট করবো? একটু পড়াশোনা করলে না স্টাডি ম্যাটেরিয়াল ভালো লাগবে, একদম পড়াশোনা না করলে সম্ভব নয়। যদি কেউ ভাবো যে কোয়েশ্চেনটা পেয়ে যাবো, তাহলে কিন্তু সায়েন্স নিয়ে হবে না, তাহলে আর্টসে চলে যাবো। তাহলে n+l=3 আর কীভাবে হতে পারে? 2+1, 2+1 মানে 2p, আর হতে পারে 1+1d হয় না, তাহলে এই দুটোই হবে। তাহলে 2p আর 3s, তাহলে মোট কটা ইলেকট্রন থাকতে পারে? 3s এ 2টো, 2p-তে 6টা, তাহলে মোট ইলেকট্রন 8টা, তাই অ্যান্সার হচ্ছে 8। কিন্তু যদি পরীক্ষায় এরকম প্রশ্ন দিয়ে দেয় n+l=4, তখন কি হবে? তখন তোমাকে কিন্তু আবার চেক করতে হবে হুন্স রুল। এর অ্যাকচুয়ালি এই অ্যাপ্লিকেশনটা আসছে হুন্স রুল থেকে। এই কোয়েশ্চেনটা হচ্ছে হুন্স রুল, কেউ ভালো করে শিখেছে না শেখেনি, তার উপর বেস করে এই কোয়েশ্চেনটা। নিচের ডি কক্ষক জোড়গুলির মধ্যে কোনটিতে ইলেকট্রন ঘনত্ব অক্ষ বরাবর থাকে? দেখো, ডি কক্ষকের সমস্ত ছবি তোমাকে জানতে হবে, নাহলে এই অ্যান্সারটা পারবে না। ইলেকট্রন ঘনত্ব অক্ষ বরাবর থাকে, তাহলে ডি এর অনেকগুলো অরবিটাল হয়। কি হয়? dxy, dyz, dzx, dx² - y², dz²। এই ছবিগুলো আমরা এঁকেছি, আমি একটা ছবি আঁকছি, এটা মনে করো এক্স অ্যাক্সিস আর এটা মনে করো ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স আর ওয়াই অ্যাক্সিস যদি হয়, তার মাঝখানে যখন থাকে ডি তো ডবল ডাম্বেল, তখন সেটাকে বলা হয় ইন বিটুইন অ্যাক্সিস, অর্থাৎ দুটো অক্ষের মধ্যে রয়েছে। আর dx² - y²কে আঁকছি, এটা মনে করো এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস, তাহলে একদম অ্যাক্সিসের ওপর রয়েছে, এটাকে বলে dx² - y²। যখন dx² - y² হবে, তখন সেটাকে আমরা বলবো অ্যাক্সিসের মধ্যে রয়েছে, অ্যাক্সিসের অক্ষ বরাবর রয়েছে। এরকম অ্যাক্সিসের অক্ষ বরাবর থাকে কোন কোন অরবিটাল? তাহলে সেটা অ্যান্সার হবে dz² আর dx² - y²। আমি সবগুলো আঁকলাম না, শুধু অ্যাক্সিসের মধ্যে আর অ্যাক্সিসের দুটো অ্যাক্সিসের মাঝে আর অ্যাক্সিস বরাবর, সেটা বোঝানোর চেষ্টা করলাম। পরের প্রশ্নে চলে আসি। Fe3 আর CO2, CO মানে কোবাল্ট, Fe মানে আয়রন, এদের চুম্বক ভ্রামকের অনুপাত কত? তাহলে অ্যান্সার হবে এদের চুম্বক ভ্রামকের অনুপাত, সেটা হবে √7:√3। দেখে নেবে চুম্বক ভ্রামক কী করে বের করে, তোমরা জানো, সেই চুম্বক ভ্রামকের অনুপাত জিজ্ঞেস করা হয়েছে। কোনো আয়নটির চুম্বকীয় ভ্রামকের মান সর্বোচ্চ, কোন আয়নটির চুম্বকীয় ভ্রামকের মান সর্বোচ্চ সেটা জিজ্ঞেস করেছে। তাহলে যত বেশি অযুগ্ম ইলেকট্রন থাকবে, তার চুম্বকীয় ভ্রামক তত বেশি হবে। তখন ফর্মুলা ছিল √n × n+2 বোর ম্যাগনেটাম, যেখানে n হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। আমরা এটা মুখস্থ করেবো, না হলে হবে না। স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত তোমায় মুখস্থ করতে হবে, যেদের সবার +2 স্টেটের কনফিগারেশন 3d1 এরকমভাবে শুরু করে 3d10, একদম 1 থেকে 10 মুখস্থ করে নেবে। যেমন Mn, এটা মনে করো 5 নম্বরে আছে, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এই যে 5 নম্বরে আছে, তার মানে এটা 3d5। নর্মাল কনফিগারেশন, নিউট্রাল কনফিগারেশন, সেটা হচ্ছে 4s2 3d5, আর +2 স্টেটে কনফিগারেশন শুধু 3d5 4s0। কপার 9 নম্বরে আছে, তাহলে 3d9, নিকেল 8 নম্বরে আছে 3d8, আয়রন 6 নম্বরে আছে 3d6। তাহলে সবার +2 কনফিগারেশন, সেটা তুমি 3d1 থেকে 3d10 এদের পরপর সিরিয়াল মুখস্থ করে নেবে, যেটাকে 3d সিরিজ বলছে, তাহলেই দেখবে পারবে। তাহলে সবচেয়ে বেশি অযুগ্ম ইলেকট্রন আছে 3d5-এ, কারণ এরপর যখন 3d6 হবে, 7 হবে, তখন পেয়ার্ড হতে শুরু হবে। তাহলে অ্যান্সার হবে ম্যাঙ্গানিজ, এটার চুম্বক ভ্রামক সর্বোচ্চ। এই চুম্বক ভ্রামক নিয়ে আমরা অনেকগুলো প্রশ্ন পেলাম, তাই চুম্বক ভ্রামকে আমি স্টার দিলাম। একটি উপকক্ষে উপস্থিত সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে একটি উপকক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকে এটা আমরা পড়েছি যে 4l+2। তার কারণ আমার L নির্দেশ করছে 12+1, এই যে আমরা ফর্মুলা পড়েছিলাম, সেটাকে যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করব, কেন 12+1 কতগুলো ইলেকট্রন, এক একটা কক্ষকে আবার দুটো করে ইলেকট্রন, তাই আমার হয়ে গেল 4l+2। প্রদত্ত ড্যাশ, এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, প্রদত্ত ড্যাশ কোয়ান্টাম সেটটি 3Dর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে কোনটা 3Dর, একটু ভুল বললাম, 4Dর ক্ষেত্রে প্রযোজ্য। প্রদত্ত ড্যাশ কোয়ান্টাম সেটটি 4Dর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 4D, তাহলে আমাকে জানতে হবে n = 4 আর d মানে l = 2। তাহলে 4 আর 2 থাকবে, তাহলে 4 আছে 3 আছে, তাহলে এটা নয়, 4 আছে 2 আছে, এটা হতে পারে,
4 আছে, 0 আছে, নয় 4 আছে, 2 আছে, এটাও হতে পারে, 4 আছে 2, এটা তো অ্যান্সার লিখেছি। তাহলে অ্যান্সার এই দুটোর মধ্যে আবার কোনটা হবে? তাহলে 4Dর ক্ষেত্রে প্রযোজ্য সেটা বলেছে। তাহলে 4 2 1 0, তাহলে আমরা জানি এস কখনো 0 হয় না, মাইনাস হাফ হতেই পারে, মাইনাস হাফ হতে পারে, প্লাস হাফ হতে পারে, ক্লক ওয়াইজ হলে একরকম, অ্যান্টি ক্লক ওয়াইজ একরকম। তাহলে অ্যান্সার হবে ডি। কেন এটা ক্যান্সেল হলো? তখন এস 0 হয় না। এগুলো আমরা লিখি, এন লিখি, তারপরে এল লিখি, তারপরে এম বা এম এল লিখি, তারপরে এমএস লিখি, এই অর্ডারটাতে লেখা হয়। 3p উপকক্ষে অবস্থিত ইলেকট্রনীয় কক্ষকীয় কৌণিক ভরবেগ কত? অর্থাৎ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা জিজ্ঞেস করা হচ্ছে। √L × L+1, √L × L+1 h/2π, এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে 3p অর্থাৎ L = 1, তাহলে 1 × 1+1 h/2π, তাহলে সেটা কত হবে সেই ভ্যালুটা তোমাকে জানতে চাওয়া হচ্ছে। তাহলে অ্যান্সার হবে তোমার এখানে যে 1.414 √h/2π, 1.414 √h/2π। কোন উপকক্ষটির অস্তিত্ব নেই? কোন উপকক্ষটির অস্তিত্ব নেই? 3s অস্তিত্ব আছে। কেন অস্তিত্ব? এই অস্তিত্ব নেই চেক করবো কি করে? n এর ভ্যালু যা হবে, l এর ভ্যালু সবসময় তার চেয়ে 1 ঘর কম হবে, অর্থাৎ l কখনোই n এর সাথে সমান হবে না, 0 থেকে শুরু হবে, n এর চেয়ে 1 ঘর কম হবে। এটা খেয়াল রাখলে আমরা অস্তিত্ব আছে নেই সেগুলো করতে পারবো। তাহলে 3s, l = 0, n = 3 হবে, 3p হবে, 3d, n = 3, l = 2 হবে, 3f হবে না, তার কারণ n = 3 আর এখানে l = 3, তাহলে এটা হবে না। তার জন্য অ্যান্সার হবে 3f, এইটার অস্তিত্ব নেই, নট পসিবল। Mn2+ এ ইলেকট্রন বিন্যাস হলো, তাহলে এখানে অনেকগুলো ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন দিয়েছে, কোনটা Mn2+? তাহলে দেখো এটাও আমার মুখস্থ করতে হবে যে Mn2+ মানে হচ্ছে তোমার Mn25, তাহলে 2+ মানে 3d5, ওই যে বললাম মুখস্থ করতে। তাহলে 3d5 4s থাকবে না। তাহলে প্রথমে আমায় জানতে হবে যে এটা কোন কোর হবে, আর্গন কোর হবে না নিয়ন কোর হবে। তাহলে নিয়ন কোর হবে না, আর্গন কোর হবে, কারণ 18-র পর বাকিগুলো হচ্ছে, আর্গনের পরে এটা রয়েছে, তাহলে আর্গন কোর হবে। তাহলে অ্যান্সার হবে আর্গন কোর 3d5 4s2 0, কিন্তু এখানে 0 নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। 3d5 4s2 0 কোনটা আছে? দেখো সিটা আছে, তাহলে অ্যান্সার হবে সি, 3d5 4s 0। এরপর এটাই চলে আসি, গ্যাডোলিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। এটা কিন্তু আমি দেখলাম অনেক স্কুল যারা একটু স্ট্যান্ডার্ড তারা কিন্তু দিয়েছে, তো এটা মনে রাখতে হবে যে গ্যাডোলিনিয়াম এটা একটা ল্যান্থানয়েডস, তার ইলেকট্রন বিন্যাস কি? তাহলে গ্যাডোলিনিয়ামে ইলেকট্রন বিন্যাস খেয়াল রাখবে, এটা একটা অর্ধপূর্ণ, অর্থাৎ 4f7, f এর তো টোটাল ক্যাপাসিটি 14, তাই 4f7 5d1 6s2, এটা হচ্ছে গ্যাডোলিনিয়ামের ইলেকট্রন বিন্যাস, অপশন এটা কারেক্ট। ক্রোমিয়াম পরমাণুর ভূমিস্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কয়টি? এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2023 সালে প্রশ্ন এসেছিল যে অযুগ্ম ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কটা। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, ক্রোমিয়ামের ভূমিস্তরের প্যারাম্যাগনেটিক ভ্যালু কত, পরাচুম্বকীয় মান কত, তখন কিন্তু এই 6 থেকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাকে জানতে হবে আনপেয়ার ইলেকট্রন কেন 6, তার কারণ এর কনফিগারেশন 4s1 3d5, তাহলে 4s1 মানে ফার্স্ট বক্স, সেখানে একটা, 3d5 মানে 5টা বক্স, সেই 5টাতে একটা 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 একটা, তাহলে এই যে আমরা পেলাম 4s1 3d5, তাহলে মোট আনপেয়ার্ড ইলেকট্রন সবগুলো আনপেয়ার্ড, তাহলে অ্যান্সার হচ্ছে 6, সিটা হচ্ছে কারেক্ট অপশন। দেখো জিজ্ঞেস করা হচ্ছে প্রদত্ত কোনটি প্যারাম্যাগনেটিক নয়, তাহলে প্যারাম্যাগনেটিক নয় কোনটা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে যেখানে সবগুলো পেয়ার থাকবে সেটা প্যারাম্যাগনেটিক নয়। তাহলে এখানে 3+ আছে, 2+ আছে, 1+ আছে, 3+ আছে, আমরা সব 2+ এরগুলো জানতাম। তাহলে কপার 2+ কত? তাহলে কপার 2+ হচ্ছে 3d9, 4s0 3d9, আর কপার 1+ কি হবে? 3d10, তাহলে কেউ যদি 3d10 হয় তাহলে কমপ্লিটলি ফিল্ড, তাহলে একটাও প্যারাম্যাগনেটিক থাকবে না, তাহলে অ্যান্সার হবে কপার প্লাস। ভ্যানাডিয়াম মৌলের পি কক্ষকে ইলেকট্রন সংখ্যা, ভ্যানাডিয়ামের পি কক্ষকে ইলেকট্রন সংখ্যা জানতে চাওয়া হয়েছে যে ভ্যানাডিয়ামের পি কক্ষকে মোট কতগুলো ইলেকট্রন আছে। তাহলে ভ্যানাডিয়ামে কতগুলো পি পাচ্ছ দেখবে, 2p পাচ্ছ, 3p পাচ্ছ, এরকমভাবে তুমি দেখবে যে মোট ইলেকট্রন সংখ্যা সেটা হবে 12, অ্যান্সার 12। যদি অন্য অ্যান্সার মনে পড়ো অবশ্যই কমেন্টে লিখবে। n+l = 5 সম্পন্ন সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত? একটু আগে বোঝালাম n+l = 3 হলে কত হবে, এখানে 5 দিয়েছে, তাহলে অ্যান্সার হবে 18, ঘরে চেক করবে। MnSO4 যৌগে Mn2+ আয়নের ঘূর্ণন ভ্রামক স্পিন অনলি মোমেন্ট কত? তাহলে স্পিন অনলি মোমেন্ট সেখানে Mn2+, তার মানে আমার 5, 5টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, √5 ×
5 + 2 বোর ম্যাগনেটাম, তাহলে সেখান থেকে আমরা বের করে দেখব অ্যান্সার হবে আমার 35, 5 × 7 = 35। এবার একটা মজার প্রশ্ন যেটা এবছর প্রথম ইন্ট্রোডিউস হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সিবিএসসিতে অনেকদিন ছিল, সেটা হচ্ছে অ্যাসারশন রিজন টাইপ প্রশ্ন। অনেকে এটা বুঝতে পারছি না অ্যাসারশন রিজন টাইপ কি। এখানে দুটো স্টেটমেন্ট থাকবে, একটাকে বলবো বিবৃতি, একটাকে বলবো কারণ। অ্যাসারশন মানে স্টেটমেন্ট, বিবৃতি, রিজন মানে কারণ। যেমন একটা উদাহরণ দিচ্ছি, পটাশিয়াম পরমাণুর 19তম ইলেকট্রনটি 3D কক্ষকে প্রবেশ না করে 4s কক্ষকে প্রবেশ করে। এখানে একটা স্টেটমেন্ট দেওয়া হলো, তোমাকে একটা পরমাণুর গঠন থেকে একটা তথ্য দেওয়া হলো। এবার জিজ্ঞেস করা হলো যে এর কারণটা কি এটাই, n+l নিয়ম দ্বারা কক্ষকের শক্তির তুলনা করা হয়। এটা কি এর সঠিক কারণ? n+l নিয়ম দ্বারা কক্ষকের শক্তির তুলনা করা হয়। এবার অপশন কি আসবে? অপশন এরকম আসবে যে এ মানে অ্যাসারশন, আর মানে রিজন অর্থাৎ বিবৃতি আর কারণ দুটোই সঠিক, কিন্তু এই কারণটা এই বিবৃতির নয়। আরেকটা আসবে বিবৃতি কারেক্ট, দুটোই সঠিক এবং এই কারণটা এই বিবৃতিরই সঠিক ব্যাখ্যা। একটা আসবে বিবৃতি সঠিক কিন্তু কারণটা সঠিকই নয়। আরেকটা আসবে কারণ সঠিক বিবৃতি সঠিক নয়, বা কখনো দেওয়া হয় দুটোই সঠিক নয়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে পটাশিয়াম পরমাণুর 19তম ইলেকট্রনটি 3D কক্ষকে প্রবেশ না করে 4s এ প্রবেশ করে কেন? তার কারণ দেওয়া হয়েছে n+l নিয়ম মেনে হয়। আমরা জানি যে 3D তার n+l মানে 5, 4s তার n+l মানে 4, তাহলে 4 যত n+l ভ্যালু কম হবে তত শক্তি কম হবে। তাহলে এইটা ঠিক, তাহলে অ্যান্সার হবে এ আর আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ এই রিজনটা এই বিবৃতির কারেক্ট রিজন। তাহলে অ্যান্সার হবে এটা। যদি রিজনটা কারেক্ট না হতো তাহলে কিন্তু অ্যান্সার হতো পরেরটা। অ্যাসারশন রিজন আমি অল্প কিছু করানোর চেষ্টা করেছি, অবশ্যই তোমরা ঘরে ভালো করে চ্যাপ্টারটা পড়বে, তাহলে দেখবে অ্যাসারশন রিজন খুব ভালোভাবে পারবে। আর একটা অ্যাসারশন রিজনে চলে আসি, কপার 2+ আয়ন প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক পদার্থে যুগ্ম ইলেকট্রন থাকে। তাহলে কপার 2+ আয়ন প্যারাম্যাগনেটিক, দেখো 3d9 কপার 2+, এটা কিন্তু ঝট করে লিখতে পারতে হবে। কপার 2+ মানে 3d9, এটা যদি ঝট করে লিখতে না পারো তাহলে কিন্তু পড়ে লাভ নেই। তাহলে 3d9 এটা হলো। এবার এটা করার পর দেখবো কেন, এর রিজন কি দিয়েছে। 3d9 আমরা বুঝতে পারছি যে আনপ্যাড ইলেকট্রন একটা আছে, তাহলে প্যারাম্যাগনেটিক হবে। প্যারাম্যাগনেটিক পদার্থে যুগ্ম ইলেকট্রন থাকে, এটা তো ভুল। প্যারাম্যাগনেটিক পদার্থে যুগ্ম ইলেকট্রন থাকে না, অযুগ্ম ইলেকট্রন থাকে। তাহলে আমাদের অ্যান্সার হবে সি, অর্থাৎ স্টেটমেন্ট কারেক্ট কিন্তু রিজন কারেক্ট নয়। এর রিজন তো নয়ই, আবার রিজন নিজেও কারেক্ট নয়। তাহলে এটা হবে আমার অ্যাসারশন রিজনের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি, স্তম্ভ কলাম ম্যাচিং তোমাদের আসবে, ম্যাচ দ্য ফলোইং কলাম। স্তম্ভ 1, স্তম্ভ 2, আমি এখানে দুটো কলাম নিয়েছি। এখানে প্রশ্ন আছে ফসফরাস 15, এখানে 6, ক্রোমিয়াম 24, 2, আয়রন 26, 3, সিলিকন 14, 4। অর্থাৎ এখানে আমাদের জিজ্ঞেস করা হচ্ছে যে তাদের কতগুলো করে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে। তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা যোজক কক্ষে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে দেখো ক্রোমিয়ামে আমরা একটু আগেই পেলাম যে ক্রোমিয়ামে অযুগ্ম ইলেকট্রন সেটা 6টা, ফসফরাসে অযুগ্ম ইলেকট্রন সেটা 3টে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে তোমার এখানে 4বার সাজিয়ে দেওয়া হবে 4টে অপশানে, কোন সাজানোটা কারেক্ট। আমি একবারে কারেক্টে সাজানো নিয়েছি যে একেরটা সি হবে, অর্থাৎ ফসফরাসেরটা হবে আমার এটা। এরকমভাবে দাগ দিয়ে অবশ্যই করবে না, বন্ধুর জন্য করে রেখে দেবে না কোয়েশ্চেনে, কেন করা অ্যালাউ নেই। ক্রোমিয়াম হচ্ছে 6টা, আয়রনের এখানে আমরা পাচ্ছি যে 3d6 তার মানে 4টে, আর সিলিকনের এখানে পাচ্ছি আমরা 2টো। অর্থাৎ অ্যান্সার হবে একেরটা সি, 2এরটা এ, 3এরটা ডি, 4এরটা বি। এরকম তোমার ঘুরিয়ে মনে করো একটা অপশান আছে, আমি এখানে তোমার অন্য একটা অপশান দিচ্ছি বি অপশান, সেখানে হয়তো দেওয়া আছে একেরটা ডি, 2এরটা সি, 3এরটা এ, 4এরটা সব ক্যাপিটালে লিখেছি, 4এরটা হচ্ছে তোমার বি। তাহলে এটা কারেক্ট নয়, এই সাজানোটা কারেক্ট নয়, তাহলে এটা হচ্ছে কারেক্ট সাজানো। এটাই হচ্ছে ম্যাচিং। ম্যাচিং মানে এমন কিছু ভয় পাওয়ার দরকার নেই। পরে একটা ম্যাচিং দেওয়া হয়েছে ল্যামডা = h/p, যেটা আমরা পড়েছি। এখানে অ্যান্সার এর সাথে পাশে রেখেছে আয়ার বিকিরণ, তাহলে নয় এটা। প্যাসেন্সারি হতে পারে, ডিবগলি সম্পর্ক, এবার আমরা অলরেডি থেকে পেতে শুরু হয়ে গেছে যে একেরটা বি হবে। তাহলে এরকমভাবে আমি দেখলাম একের বি এই অপশানে আছে, একের বি পরের অপশানে আছে, এরকম আরও 4টে অপশানে যেটা একের বি পাবো, মানে এই 4টের মধ্যে যেটা একটা মিলে যাবে সেরকম হয়তো 3টে অপশানও মিলে থাকতে পারে। তাহলে তার পরেরটা চেক করবো।
ডেল এক্স ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। তাহলে হাইজেনবার্গ অনিশ্চয়তা আমি নীতি, তাহলে আমরা 3-এর ডি, তাহলে 1-এর বি 3-এর ডি যেটাতে আছে সেটা চোখ বন্ধ করে হয়তো আমরা আর কোথাও না থাকলে দিয়ে দিতে পারি। তাই আমি এই জায়গাটা বোঝাতে চাইছি যে স্তম্ভের মধ্যে হয়তো 4টেই তুমি জানো না, বাট 2টো জানো, তা দেখছো যে সেই 2টো মিলে গেছে, এরকম একটাই অপশান আছে, বাকি আর কোনো অপশানে সেই 2টোকে মেলানো হয়নি, তাহলে সেটাই কারেক্ট হবে। তো এরকমভাবে স্তম্ভ মেলানোতে যদি কখনো আমরা একটা না জানি, সেটাও কিন্তু আমরা বাকিগুলো মিলে গেলে বুঝতে পারবো যে সেটা কারেক্ট। তাহলে এখানে কোনটা কারেক্ট হবে? 1-এর বি, 1-এর বি, 2 তারপরে 2-এর হচ্ছে ডি, প্যাশন সারি হাইজেনবার্গ মিলছে না, তাহলে বিটা কারেক্ট হবে। 2টো দিয়েছি অপশান, বিটা কারেক্ট, বাট এর 4টে অপশান থাকবে, আমি জায়গা বাঁচানোর জন্য 2টো দিয়েছি, এটা কারেক্ট হবে। ল্যান্থানয়েডস অ্যান্ড অ্যাক্টিনয়েডসের সাধারণ ইলেকট্রন বিন্যাস, এটা অ্যাকচুয়াল তোমাদের খুব ইম্পর্টেন্ট। ল্যান্থানয়েডস অ্যাক্টিনয়েডস পিরিয়ডিক টেবিল থেকে কোশ্চেন দিয়েছে, পরে 12-এর ডিএনএ ব্লক পড়তে হবে, তারপরে তোমার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়তে হবে। তাই এটাকে আমরা খুব জোর দিচ্ছি, যেহেতু এটা আমার 11-12 দুটোতেই আছে, তাই এখানে অ্যান্সার হবে +3। ল্যান্থানয়েড অ্যাক্টিনয়েডসের স্টেবল অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে +3, এটা খুব ভালো করে পড়বে। সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কোনটা হবে? n-1 d 1 to 10 ns 1 to 2, তাহলে এটা হবে আমার সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। ল্যান্থানয়েড সংকোচনের কারণ কি? এস কক্ষকের উচ্চ ভেদন ক্ষমতা, এফ কক্ষকের দুর্বল আবরণী ক্ষমতা, উচ্চ পারমাণবিক ভর, এদের কোনোটিই নয়। তাহলে অ্যান্সার আমরা জানি ডিউ টু পুয়ার শিল্ডিং অফ এফ অরবিটাল ল্যান্থানয়েড কন্ট্রাকশন অকার। তাহলে অ্যান্সার হবে বি, পুয়ার শিল্ডিংয়ের জন্য ল্যান্থানয়েড সংকোচন হয়। এখানে আমি পরমাণু গঠন শেষ করলাম। সবাই খুব ভালো করে এরকম প্রশ্নগুলোকে অভ্যাস করো, তাহলে দেখব যে আমরা পরীক্ষাতে এমসিকিউ আর ঘাবড়াবো না। থ্যাংক ইউ। সিএলসির পক্ষ থেকে তোমাদের সবাইকে পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা।